বিরতির পর ফিরে এলাম মুখোমুখিতে আমাদের অতিথি মোস্তফা চৌধুরী। এই ছেলেটা রায়ান তার মাকে খুঁজতে বাংলাদেশে এসেছিল এবং তার বাড়ি ছিল বরিশাল। সে যখন 21 বছর বয়স তখন সে নিজে আবার এসেছিল, ইউনিভার্সিটিতে পড়ার সময় আবার এসেছিল একটা বন্ধুকে নিয়ে। তখন আসছিল, এসে ওই আশ্রমে যেয়ে আবার জানতে যাচ্ছে যে আমার মার নাম কি, কোথায়। তোরা কেউ কিছু বলতে পারেনি। একজন আয়া ছিল, সে বলল তোমার মা বরিশাল থেকে আসছিল। সে সোজা একটা ইয়ে ধরে বরিশাল চলে গেল। বরিশালে যেয়ে সে রিয়েলাইজড যে আমি এটা কোথায় আসছি, আমি তো কাউকে চিনি না, কোথায় যাব। তখন সে হি হিট দ্য রিয়ালিটি। তখন বললো যে না, তাহলে আই মাইট এজ ওয়েল গো ব্যাক, এবং আমার মাকে তো খুঁজে পাবো না। আই উড লাভ টু ফাইন্ড আউট অ্যাবাউট দ্য কান্ট্রি আই ওয়াজ বোর্ন ইন। তখন সে বাংলাদেশকে খুঁজতে লাগলো। তারপর সে ফিরে গেল 27 বছর বয়সে, 26 বছর বয়সে সে আবার আসে। আবার এসে 1 বছর ছিল, এবং ইন অ্যান অ্যাটেম্প্ট টু সি দ্য কান্ট্রি। বলে আমার মাকে তো খুঁজে পাবো না, বাংলাদেশকে যদি জানতে চাই। এই রায়ান তার মাকে খুঁজতে চেয়েছিল, কিন্তু আপনি যে 15টা শিশু নিয়ে কাজ করেছেন তাদের মধ্যে বাকি অনেকেই তো বাংলাদেশে আসেনি। তারা কি তাদের এই মাকে খুঁজতে চায়, অথবা তারা বাংলাদেশ সম্পর্কে আগ্রহী, নাকি তারা কানাডাতে আছে সেই পরিবেশেই তারা মানিয়ে নিয়েছে? এখন এখানে মানিয়ে নিয়েছি ঠিক না, এখানে বলতে হবে ওরা ওদের কাছে বলছে, ওরা বলে দ্য অনলি প্যারেন্টস আই নো আর দ্য প্যারেন্টস হু রেজড মি। আর ইমোশনালি ওরা অ্যাটাচড উইথ দ্য প্যারেন্টস, যারা রেজ করেছে তাদের সঙ্গে। বাংলাদেশ ইজ দেয়ার, দে নো, দে আর বোর্ন দেয়ার, বাট রেজড হয়েছে ক্যানাডাতে। ক্যানাডা ইজ দ্য কান্ট্রি ওয়ার আই ওয়াজ ওয়েলকাম। বাংলাদেশ আমাকে ওয়েলকাম হয় না, এ ধরনের একটা ফিলিংস আছে, কিন্তু কোনো ক্ষিপ্ততা নেই। একটা মেয়ে আবার বলছে যে ওকে অনেকেই বলে, ও তুমি বাংলা, ইউ মিন ইন্ডিয়া। তখন সে বলে নো, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, দে ফট অ্যান্ড দে ওয়ান দ্য ওয়ার। সো ওরা যুদ্ধ করে জিতেছে। সো শি গেটস অফেন্ডেড পিপল যখন একসাথে লাম্প করে। আরেকটি মেয়ের কথা আপনি আমাকে বলেছেন যে সেই মেয়েটি বাংলাদেশে এসেছিল তার মাকে খুঁজতে, কিন্তু তার মাকে সে পায়নি। সেই গল্পটা একটু শুনতে চাই আবার। সে আসছিল তার মার সাথে, অ্যাকচুয়ালি মা নামটা কি ছিল? রানী। রানী, হ্যাঁ, রানী আসছিল ওর মার সাথে, বাবা মার সাথে। এবং ওরা প্রথমেই আশ্রমতে যায়, শিশু ভবনে। সেখানে যেয়ে ওর নামটা দেখেছে। নাম দেখার পরে ওর ভিতরে এক ধরনের অনুভূতি জাগলো, যে সে মনে করলো যে ওর মাকে সে দেখেছে। তখন থেকে সে আবার যখনই বলতে চায় আমি মাকে দেখেছি, তখন মনে করে মা তো এখানেই, দিস ইজ দ্য অনলি মাদার আই নো। তখন সে বলতে লাগলো দ্য মাদার আই হ্যাভ নেভার নোন, দ্য মাদার আই হ্যাভ নেভার সিন। তারপর তো ফিলিংসটা এত হলো যে সে বুড়িগঙ্গাতে গেল ওর মাকে নিয়ে, যে বসে একটা কবিতা লিখেছিল। সে বুড়িগঙ্গার তীরে বসে কবিতার নাম দিয়েছে রিভার, ও রিভার মাদার। তখন সে নিজেকে আইডেন্টিফাই করছে এবং বলছে যে মা আমি এসেছি, তুমি দেখো আমি এসেছি, এবং তুমি চেয়েছিলে যে আমি ভালো থাকি, তুমি শুনে খুশি হবে আমি ভালো আছি। আমি যেখানে আছি তারা আমাকে জড়িয়ে নিয়েছে, ভালো আছি, আমি খুব খুশি হয়েছি যে আমি তোমাকে দেখতে পাচ্ছি, এ ধরনের ফিলিংস। তারপরে যখন ফিরে গেল তখন ফিলিংসটা থাকলো। আরও 4জন যুদ্ধ শিশু ছিল, ওদের ভিতরে এ ধরনের অনুভূতি হয়নি, কিন্তু ওর ভিতরে এটা ছিল। যার ফলে হয়েছে কি, সে ফিরে যাওয়ার পরেও সেটা নিয়ে একটা অবসেশন হয়ে গেল। সে তখন তোর মা ওকে সাহায্য করতে চাইলো, তখন সে বলতো হাউ অ্যাবাউট মাই নেভার সিন মাদার। বলে ইউ আর মাই মাদার বাট মাই নেভার সিন মাদার ইজ অ্যারাউন্ড। তখন ভাবে যে শি ইজ অলওয়েজ অ্যারাউন্ড। তারপরে সে যখন ইউনিভার্সিটিতে পড়তে গেল, এক সময় নার্ভাস ব্রেকডাউন হয়ে গেল। নার্ভাস ব্রেকডাউনের পর পড়া বন্ধ করে ওর মা নিয়ে গেলেন বাড়িতে। তারপর থেকে ডাক্তার পরীক্ষা টরীক্ষা করার পরে বললো, মনস্তাত্ত্বিক পরীক্ষা করার পর বলা হলো যে তার বাইপোলার ডিসঅর্ডার হয়েছে। বাইপোলার ডিসঅর্ডার মানে এক ধরনের অবসেশন, যেখানে মানুষ সুইসাইডাল হয়ে যায়। এবং সে ভাবতে লাগলো ও যখন ছোট ছিল তখন ওকে পরিত্যাগ করা হয়েছে, ওকে তো আবার পরিত্যাগ করবে। সেই ফিলিংসটা হতে হতে ডেভেলপ করতে করতে সে সুইসাইডাল হয়ে গেল এবং চেষ্টা করলো নিজেকে সুইসাইড করতে। তারপরে একসময় শি ডিড ইট সাকসেসফুলি। কিন্তু আমাকে রানীর মা বলেন নো, she found peace. And where did she found peace? In terminating her life, in ending her life. রানী তার মাকে খুঁজতে খুঁজতে একসময় সে নিজেই তার মধ্যে আচ্ছন্ন হয়ে এবং সেই আত্মহত্যার পথ বেছে নেয়, এবং সে কবিতাও লিখেছে তার মাকে নিয়ে। রায়ানের কথা আপনি বলছিলেন, রায়ান প্রতিদিন তার মাকে চিঠি লিখতো। বাবা মাকে চিঠি লিখতো এবং চিঠির কপি সিসি করতো ওর যত ফ্রেন্ডস আছে। সেখানে সে এক জায়গায় বলছে যে ঈদ আসছে, ডেসক্রাইব করছে হোয়াট ইজ ঈদ। তাও বলছে যে ইটস লাইক আওয়ার ক্রিসমাস। এক জায়গায় লিখেছে ওর মা কাছে, মাই জিন ইজ বেঙ্গালি বাট মাই ব্রেন ইজ ক্যানেডিয়ান। সে খুব একটা কনফ্লিকচুয়াল সিচুয়েশনে ছিল, সে চাচ্ছে অ্যাডজাস্ট করতে,
কিন্তু রিলেট করতে পারছে না, কারোর সঙ্গে কথা বলতে পারছে না। 1 বছর সে এখানে ছিল, 1 বছর চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে। যেই 15টা যুদ্ধ শিশু নিয়ে আপনি কাজ করেছেন তারা প্রত্যেকে প্রায় এখন 43 বছর বয়সের, এবং তারা এখন কি রকম অবস্থানে আছে সমাজে, তাদের যে কাজ করছে কি রকম কাজ করছে? তাদের মধ্যে তারা তো প্রথমত কোনো স্টিগমা নেই এখানে আমাদের এখানকার মতো। ওরা সবসময় জানে, সবাই জানে যে ওয়ার বেবিজ হিসেবে বড় হয়েছে ওরা ওখানে। একটা যেটা প্রথমে বলছিলাম যে দে ওয়ার অ্যাডপ্টেড বাই প্যারেন্টস হু আর হোয়াইট, তো কাজে মূল স্রোতে বড় হয়েছে, ওভাবেই তারা মানুষ হয়েছে। দৃষ্টিভঙ্গি ও কি, ওরা অনেকে বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়েছে, কিন্তু ওরা ওদের রুটটা ভুলেনি। পেশাগতভাবে তারা কি করছে? অনেকে 2-3জন ইউনিভার্সিটির টিচার আছে। একজন ম্যাগিলে মন্ট্রিয়ালে একটা কলেজে পড়ায়, ইংলিশ পড়ায়। আরেকজন রায়ান ইজ এ বিজনেসম্যান, ভেরি সাকসেসফুল বিজনেসম্যান। আরেকটা মেয়ে আমিনা, ও বাংলাদেশে আসছিল কয়েক বছর আগে, সে ইয়েতে দুবাইতে আছে। এবং আরেকটা ইন্টারেস্টিং, ওরা সবাই কিন্তু অরফানেজে টাকা পয়সা দেয়, এখনও দেয় টু দিস ডে। আরেক ছেলে বলছে আমি যদি ঢাকা যাই বাংলাদেশে, প্রথমেই আমি ওখানে যাবো, আই ওয়ান্ট টু সি দ্য পিপল হু রেজ মি যে কয়েক সপ্তাহ ওকে দেখাশোনা করেছে ওখানে, বলে আমি গ্রেটফুল টু দ্যাম, আই এম এভার গ্রেটফুল টু দ্যাম ফর এভার। সবাই এটা নিয়ে করে। এবং মোর ইম্পর্টেন্টলি একটা মেয়ে বলছে যে আমি আমার প্যারেন্টসদেরকে, আই উডন্ট ট্রেড মাই প্যারেন্টস ফর $1,000,000। ইন আদার ওয়ার্ডস ও বলছে যে দিস ইজ দ্য অনলি প্যারেন্টস আই নো, আমি ট্রেড করবো। ইন আদার ওয়ার্ডস আমার প্যারেন্টসকে আমি এত ভালোবাসি যে আই ক্যানট ইভেন ইম্যাজিন যে এ ধরনের। ওরা যেই ফ্যামিলিতে বড় হয়েছে সেই ফ্যামিলিতে অন্য ভাই বোনের সাথে তারা বড় হয়েছে। কেউ হয়তো তাদের গর্ভজাত ঔরসজাত সন্তান, আবার কেউ তাদের দত্তক নেওয়া সন্তান। এর মধ্যে কোনো ধরনের বৈষম্যের শিকার কি তারা কখনো হয়েছে? না, আমাকে বলেনি, আমি জিজ্ঞেস করেছি, না হয়নি, মনেও হবে না। কারণ এ ধরনের যেসব ফ্যামিলি নিয়েছে তারা নিবেদিত প্রাণ, এবং ওরা খুবই ইন্টারেস্টেড, দে ওয়ান্টেড টু ব্রিং চেঞ্জেস। তার একটা প্রমাণ হিসেবে আমি বলি, আমি একবার একজনকে জিজ্ঞেস করেছিলাম, একটা কাপুলকে, যে ওদের 21 জন ছেলে মেয়ে, আমি জিজ্ঞেস করেছিলাম যে হাউ মেনি আর ইউর ওন চিলড্রেন। তখন আমাকে উনি বললে, মুস্তাফা, লেট মি স্টপ ইউ রাইট দেয়ার, দ্যার অল মাই চিলড্রেন, সাম আর বায়োলজিক্যাল, সাম আর নট, বাট দ্যার আওয়ার চিলড্রেন। তো তখন আমি বুঝলাম যে কত বড় সেন্সিটিভ জিনিসটা, যেটা আমরা অনেক সময় ভাবি না। আপনি 72 সালে তাদের যখন নিয়ে যায়, আপনার কাছে অনেক উপাত্ত তথ্য আছে, আপনার ডকুমেন্টগুলো আমাকে দেখিয়েছেন, তো যেগুলি বাংলাদেশ সরকারের কাছেও নেই এরকম তথ্য কিছু আছে? হ্যাঁ, অবশ্যই সেই আছে। যখন তাদের নিয়ে যায় সেই ছবিগুলি একটু আমি আর্কাইভস থেকে নিয়ে এসেছি, ন্যাশনাল আর্কাইভস। এই যেমন একটা দেখেন, এই ছবিটা ওরা যখন শিশু ভবনে 22 ইসলামপুরে শিশু ভবন থেকে ওদেরকে নেওয়া হচ্ছে, এখানে 17টা বেবির ফটো আছে, কিন্তু শেষ পর্যন্ত 15 জন যেতে পারলো। বাকি 2 জন এরা প্রিমেচিওর বেবি ছিল, তো এত ছোট ছিল, এবং ওদের ট্রাভেল করার জন্য ওদেরকে পারমিশন পায়নি। এরাই আজ এখন 43 এরা আজকে 43 বছর বয়স, মানুষ। দে মেকিং কন্ট্রিবিউশন, এরা কিন্তু অনেক করেছে। যুদ্ধ শিশুর অনেক অজানা কাহিনী আপনি আমাদের জানিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মুখোমুখিতে। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।